টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে, সবই তো ঠিকঠাক ছিল। লিটন দাসের নেতৃত্বাধীন 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড পর্যন্ত ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু এরপর রাজনীতির বলি হয়ে গেল আমাদের ক্রিকেট কালপ্রিটদের কারণে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা হয়নি। যাদের কারণে টি-20 বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের, সেইটা নিয়ে খুব একটা হেলদোল ইদানিংকালে আর দেখতে পাচ্ছি না। আমাদের সবার এমন একটা ভাব, অমন কোনো কিছু যেন ঘটেইনি। সে যাই হোক, টি-20 বিশ্বকাপের পরে প্রথম এই ফরম্যাটে অ্যাসাইনমেন্ট আমাদের হবার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ, কিন্তু আদতে সেটা পরিণত হয়ে গেল প্রায় 4.5-5 মাস পরের টি-20 অ্যাসাইনমেন্টে। সেই সিরিজের প্রথম 2টা ম্যাচের জন্য বাংলাদেশের টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যদিও বর্তমানে বাংলাদেশ ওয়ানডে সিরিজটাই খেলছে, ওই সিরিজটাই শেষ হয়নি, চট্টগ্রামের লাস্ট ম্যাচটা রয়েছে, কিন্তু এরপরে সেই চট্টগ্রামেই টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচ আছে এবং সেই জন্য 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজকে, সেটাতে কিন্তু চমক আছে, ভালোই চমক আসলে আছে। প্রথমবারের মতো এই টি-20 স্কোয়াড তথা বাংলাদেশ জাতীয় দলেই ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলায়েন, এবং রিপন মণ্ডলের ডাকটাকেও আপনি প্রথমবার ধরতে পারেন। মানে ওই যে এশিয়ান গেমসে 3টা ম্যাচ খেলেছেন, সেটাকে যদি বাদ দেন তাহলে এই পেস বোলারও তো ন্যাশনাল টিমের সত্যিকার অর্থেই তার পথ চলাটা শুরু হলো। ফলে এই যে 2টা কলাপ, এইটা হাবিবুল বাশার সুমন ভাইয়ের নেতৃত্বাধীন নতুন সিলেকশন প্যানেলের বিগ 2টা কল, যেখানে আমাদের নিয়মিত কিছু ক্রিকেটারকে বিশ্রামও দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের যে 15 সদস্য স্কোয়াডটা দেওয়া হয়েছে, এই স্কোয়াডটা কেমন হয়েছে তা নিয়েই এই আলোচনাটা করছি। বাংলাদেশের যে টি-20 দল ছিল বিশ্বকাপের জন্য, সেই দল থেকে কতটা পরিবর্তন হলো আমাদের সেই আলোচনা করার কথা ছিল, কিন্তু আমাদের এখন আলোচনা করতে হচ্ছে আমরা সেই যে গত বছরের নভেম্বর ডিসেম্বর 2রা ডিসেম্বর লাস্ট ম্যাচ খেলেছি আয়ারল্যান্ডের বিপক্ষে যেই সিরিজটা, সেই সিরিজের দলে কি কি পরিবর্তন হয়েছে। কেননা শেষ পর্যন্ত কি বিশ্বকাপটা তো আর আমরা খেলিনি, কিন্তু বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল সেই স্কোয়াডটাই কিন্তু, ওইটা তো গাজী আশরাফ হোসেন লিপু ভাইদের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল ঘোষণা করেছেন, সেই সিলেকশন প্যানেল বদলে গিয়েছে, কিন্তু মোটা দাগে কি সেই স্কোয়াডটাই এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওই কন্টিনিউশনটাই কি আমরা আসলে দেখতে পাচ্ছি না। বিরাট 2টা চমক রয়েছে, সেটা মাথায় রেখে আমি বলছি। প্রথমত আমরা আসলে আগে স্কোয়াডটা দেখি, যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানটাতে ক্যাপ্টেন লিটন দাস, ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান, সঙ্গে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলায়েন। যদি আপনি 15 সদস্যের এই স্কোয়াডটা দেখেন, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রপার ব্যাটসম্যান রয়েছেন 7 জন। সেই 7 জায়গায় হচ্ছে গিয়ে লিটন, সাইফ, তানজিদ তামিম, ইমন, হৃদয়, শামীম পাটোয়ারি, সোহান। এক্স্যাক্টলি এই 7 জন কিন্তু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও এই 7 জনই প্রপার ব্যাটসম্যান ছিলেন। এই জায়গাটাতে কোনো চেঞ্জ হয়নি। এখানটাতে একটা জায়গায় একটু সংশয়ের ছিল, পারভেজ হোসেন ইমন তিনি ইনজুরি নিয়ে পিএসএল থেকে ফিরেছেন, কিন্তু তার ওই ইনজুরিটা টি-20 সিরিজ শুরু হওয়ার আগেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছিল, এবং সেই অনুযায়ী তিনি স্কোয়াডটাতে জায়গা পেয়েছেন। বাকি এই জায়গাটাতে কোনো পরিবর্তন করা হয়নি। আমাদের ব্যাটিং লাইন আপটা যদি আমরা বলি, যে এই 15 সদস্য স্কোয়াডের লাইন আপ মানে কি, যে ব্যাটসম্যান যারা রয়েছেন 7 জন, সেই 7 জনই রয়েছেন। আমাদের স্পিন ডিপার্টমেন্টেও কোনো চেঞ্জ হয়নি। আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটাতেও এই রিশাদ, নাসুম, শেখ মাহেদী এই 3 জন ছিলেন, সেই 3 জনকে এইখানটাতে রাখা হয়েছে। এবং যেই 5 জন পেস বোলার ছিলেন, সেই 5 পেস বোলারের মধ্যে শরীফুল, তানজিম সাকিব এবং সাইফুদ্দিন, এই 3 জনকে রাখা হয়েছে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের রাখা হয়নি 2 জনকে, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এই মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। বিসিবি যে প্রেস রিলিজটা পাঠিয়েছে, সেখানে তারা জানিয়েছে যে এই 2 জনকে বিশ্রাম দেওয়া হয়েছে, যেহেতু এখন অনেক ক্রিকেট খেলছেন তারা, সামনেও অনেক ক্রিকেট রয়েছে, পেস বোলারদের এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা তারা করতে চায়, সেই কারণেই এই 2 জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সাথে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু নাহিদ রানাকে, মানে প্রেস রিলিজে নাহিদ রানার কথাটা উল্লেখ রয়েছে। যদিও টি-20 স্কোয়াডে নাহিদ রানা খুব রেগুলার মেম্বার না, মানে আমাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, সেই ওয়ার্ল্ড কাপের মূল স্কোয়াডেও তো নাহিদ রানা ছিলেন না। নাহিদ রানা ইনফ্যাক্ট তার পুরো ক্যারিয়ারে একটা মাত্র টি-20 ম্যাচে খেলেছেন, গত বছর ইউএইর বিপক্ষে
টি-20 সেটআপে তিনি নাই, কিন্তু এই যে ওয়ানডে সেটআপে তিনি প্রথম তার ক্যারিয়ারটা শুরু হয়েছে টেস্ট খেলা দিয়ে, তারপরে যে ওয়ানডে সেটআপে এসেছেন সেইখানটাতে 10 ম্যাচেই 2টা 5 উইকেট অল রয়েছে, লাস্ট ম্যাচটা তো 5 উইকেট পেয়েছেন, ফলে স্বাভাবিকভাবে টি-20 টিমটাতেও তিনি থাকতে পারতেন বা সেরকম একটা এক্সপেকটেশনের জায়গাটা ছিল, কিন্তু তাকেও ওইখানটাতে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। তাহলে আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা ছিল সেই স্কোয়াড কম্পোজিশনটা যেমন ছিল, এইবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাতেও কিন্তু সেম স্কোয়াড কম্পোজিশন নিয়ে আমরা খেলতে নামছি। আমাদের এখানে 7 জন ব্যাটসম্যান, 3 জন স্পিনার এবং 5 জন পেস বোলার। সেই 5 পেস বোলারের মধ্যে সাইফুদ্দিনকে আপনি পেস বোলিং অলরাউন্ডার ধরতে পারেন। এইবার হচ্ছে কি আপনি ওয়ার্ল্ড কাপের সঙ্গে পার্থক্য বলতে যদি বলেন, তাহলে এখানে আব্দুল গাফফার সাকলাইন ইনক্লুড হওয়ার কারণে আরও একজন পেস বোলিং অলরাউন্ডার ধরতে পারে। দুজনে আসলে ওই মিনি অলরাউন্ডার, ওইভাবে আসলে আমরা বিবেচনা করতে পারি। এখন মুস্তাফিজ, তাসকিন এবং নাহিদ রানা তাদেরকে যে বিশ্রাম দেওয়া হয়েছে, সেই বিশ্রামটা আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিক। ঠিক আছে, প্রচণ্ড গরমের মধ্যে খেলা হচ্ছে, আমাদের খেলাও সামনে অনেক রয়েছে, এই একটা টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচের জন্যই তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে। এমন হতে পারে যে আমরা যদি সিরিজটাতে একটু টাফ অবস্থায় পড়ে যাই, ধরেন এই ওয়ানডে সিরিজে যে ঘটনাটা ঘটেছে, প্রথম 2 ম্যাচের মধ্যে একটা আমরা জিতেছি, একটা নিউজিল্যান্ড জিতেছে, টি-20 সিরিজে যদি ওরকম হয় লাস্ট ম্যাচটাতে এই বিগ গানসদের ফিরিয়ে আনা হতে পারে পেস বোলিং ডিপার্টমেন্টে, কিন্তু প্রথম 2 ম্যাচের জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে, সেটাতে আমি এমন কোনো ক্ষতিবৃদ্ধি দেখি না, যে ঠিক আছে এটা একটা প্রপার ক্যালকুলেটিভ প্রফেশনাল ডিসিশন বলে আমার কাছে মনে হয়েছে। এবং সেই সুযোগটা পেয়েছেন রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন, এবং সেইটা তারা পেয়েছেন তাদের সেই কনসিস্টেন্ট পারফরমেন্সের কারণেই। গত কিছুদিন ধরে এই 2 জন খুব ভালো পারফর্ম করছেন আমাদের ন্যাশনাল টিমের ঠিক বাইরের সার্কিটাতে। ধরেন ওই ইমার্জিং টিমস এশিয়া কাপে এই 2 জন তো ফ্যান্টাস্টিক বোলিং করেছেন। এর মধ্যে রিপন মন্ডলের বোলিংয়ের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে গিয়ে স্পেশালি ডেতে তিনি খুব ভালো বোলার, এবং সেইখানটাতে মাথা ঠান্ডা রেখে বোলিং করতে পারেন। সিরিয়াল ইয়র্কারের পর ইয়র্কার তিনি দিয়ে যেতে পারেন। বিপিএলও ইনফ্যাক্ট আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি রিপন মন্ডলের কাছ থেকে। ফলে তিনি যখন ন্যাশনাল টিমে আসছেন, তিনি বাংলাদেশের এই সার্কিটটাতে মানে ন্যাশনাল টিমে ঢুকবেন এরকম একটা জায়গায় বেশ কিছুদিন ধরে আছেন ন্যাশনাল টিমের আশেপাশে। ইনফ্যাক্ট আমি যেটা বললাম 2023 যে এশিয়া কাপে সেখানটা তো 3টা ম্যাচ তিনি খেলেছিলেন। ফলে রিপন মন্ডল ন্যাশনাল টিমে আসবেন, একটা সময় চলে আসবেন, সেই ধারাবাহিকতায় তিনি এসেছেন। গত কিছুদিনের পারফরমেন্সের রিওয়ার্ড তিনি পেয়েছেন, এটা আসলে এক্সপেক্টেড, চমক হলেও এক্সপেক্টেড যে ঠিক আছে তিনি আসবেন। এখন যখন আমরা সিনিয়রদের বিশ্রাম দিচ্ছি, দেখেন আব্দুল গাফফার সাকলাইনের ইনক্লুশনটা আক্ষরিক করতেই চমক। কেননা এই সাকলাইনকে আপনি যদি বলেন যে মাস 6 আগের হিসাব যদি ধরেন যে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবেন, 6 মাস আগেও তাকে বলা হলে আমার মনে হয় তিনি নিজেও এটা বিশ্বাস করতেন না। একটা বড় কারণ হচ্ছে গিয়ে তিনি বাংলাদেশের যে ক্রিকেট সিস্টেম, সেই সিস্টেমের মোটামুটি বাইরের প্লেয়ার। আমাদের ক্রিকেট সিস্টেমের এই জায়গাটাতে তো ওই যে বয়সভিত্তিক দল, সেইখান থেকে ধাপে ধাপে বিসিবির আন্ডারে থেকে ন্যাশনাল টিমে আসা, ওই সিস্টেমটাই তো আমরা মোরালেস ফলো করি। আব্দুল গাফফার সাকলাইন কিন্তু সেই সিস্টেমের প্রোডাক্ট না। তিনি মূলত আসলে তার নাম করেছিলেন ওই টেপ টেনিস খেলে, এবং সেইখান থেকে যখন তাকে এই যে বাংলাদেশ এ দল এই নেওয়া হয়, সেইখানটাতে তার পারফরমেন্স যেটা, স্পেশালি তার স্লোয়ার ডেলিভারি, টি-20 উপযোগী তার যে ডেলিভারি, স্লোয়ারগুলো খুবই কার্যকর, এবং শেষ দিকে গিয়ে তিনি ব্যাটিংও করতে পারেন। এই জিনিসটা যখন কনসিস্টেন্টলি তিনি দেখিয়েছেন, তখন সিলেকশন প্যানেল তাকে নিয়ে আসলে একটা এই জায়গাটাতে একটা আমি বলবো যে একটুখানি বাজেই ধরেছেন। হ্যাঁ, এইবারের বিপিএলটাতেও তিনি দল রাজশাহী তাকে নিয়েছিল 44 লাখ টাকা দিয়ে, ওই নিলাম থেকে তাকে কিনে নেওয়া হয়েছিল। পারফর্মও করেছেন, তিনি ভালোই পারফর্ম করেছেন। ফলে আমি আব্দুল গাফফার সাকলাইন যেহেতু আমাদের প্রপার ক্রিকেট সিস্টেমের প্রোডাক্ট না, সেই হিসাবে ন্যাশনাল টিমে তার চলে আসাটা, নতুন সিলেকশন প্যানেল, ধরেন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেললাম না, নতুন টি-20 ওয়ার্ল্ড কাপ সাইকেলটা শুরু হলো, সেই হিসাবে নতুন সিলেকশন প্যানেল আমাদের রয়েছে, দায়িত্ব নেওয়ার পরে এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সবকিছু মিলিয়ে তারা আসলে প্রপার চমক যদি আমি বলি, তাহলে আব্দুল গাফফার সাকলাইনকে এইভাবে ইনক্লুড করাটা। সব মিলে যেই দলটা আমাদের হলো, সেই দল নিয়ে খুব একটা কথা বলার কিছু নেই, খুব একটা প্রশ্নের কিছু নেই। আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডটাই তো আসলে রাখা হয়েছে, এবং সেইখান থেকে মুস্তাফিজ, তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেইখানে এই 2 জনকে ইনক্লুড করা হয়েছে। যদি বিশ্রামের বিষয়টা না থাকতো, ধরেন টি-20 সিরিজটা আগে হলো, ওয়ানডে সিরিজটা পরে হলো, সেই ক্ষেত্রে আমি শিওর যে হয়তোবা, আমি শিওর না, হয়তোবা মুস্তাফিজ, তাসকিন সহই আমরা খেলতে পারতাম। ফলে এই জায়গাটাতে আবার নতুন সাইকেল শুরু হচ্ছে, তো তাদেরকে বাদ দিয়েও এখানটাতে খেলানো হতে পারতো, সিলেকশন প্যানেল সেভাবে ভাবতে পারতো। আমার কাছে মনে হয়েছে যে মোরলেস আমরা একটা প্রপার স্কোয়াডই এইখানটাতে পেয়েছি, যেইটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ আসলে নাই। এবং এইখানটাতে আমার মনে হয়েছে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা তো আমার যেমন মনে হয়েছিল যে আমাদের ব্যাটিংয়ের ডেপটা একটু কম, কে জানে হয়তো বা আমরা এইখানটাতে 2 জন পেস বোলিং অলরাউন্ডার ইনক্লুড করেছি, সেখানে ডেপ
ওয়েভটা কি একটুখানি বাড়ছে কিনা। তারপরেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করেছে নিউজিল্যান্ড বিপক্ষে প্রথম 2টা ম্যাচের জন্য, সেখানে রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন তারা চমক হিসাবে থাকলেও এই স্কোয়াড নিয়ে বিতর্কের খুব বেশি জায়গা আসলে নেই। আপনার কাছে কি মনে হয়, এই স্কোয়াডে অন্য কেউ কি আসতে পারতেন বা কাউকে কি বাদ দেওয়া যেতে পারতো? জানাতে পারেন মতামতটা।